প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আব্দুর রাজ্জাকস অ্যাকাউন্টিং টিচিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক হিসাব বিজ্ঞান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে আমরা শিখব অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব কী এবং অনার্স ইকুইটি স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়, কত ধরনের অনার্স ইকুইটি স্টেটমেন্ট হতে পারে। আমাদের মনে রাখতে হবে, ব্যবসায়ের মোট সম্পদের উপর মালিক পক্ষের পাওনা বা দাবিকে মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের তহবিল বলে। আমরা সকলেই হিসাব সমীকরণ সম্পর্কে অবগত আছি। আমরা জানি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ হিসাব সমীকরণের মধ্যে থেকেই আমরা বুঝতে পারছি হিসাব সমীকরণের তিনটি গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি মালিকানা সত্ত্ব বিবরণী, অর্থাৎ মোট সম্পদ থেকে দায় বিয়োগ করলে যা অবশিষ্ট থাকে সেটাই মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স ইকুইটি স্টেটমেন্ট বা মালিকানা সত্ত্ব বিবরণী কি সেটি আমরা এখন জানব। আমরা অনার্স ইকুইটি স্টেটমেন্টকে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি বা অনার্স ইকুইটি স্টেটমেন্ট বা শেয়ার হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট বলতে পারি। The owners equity statement shows the changes that occurred in owners equity for the period of time covered by the income statement. আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি চেঞ্জেস দ্যাট অকার্ড ইন অনার্স ইকুইটি লাল কালিতে লেখা আছে। আমাদের বুঝতে বাকি নেই যে অনার্স ইকুইটি স্টেটমেন্ট হলো মালিকানা সত্ত্বের পরিবর্তন যে বিবরণীর মাধ্যমে উপস্থাপন করা হয়, অর্থাৎ মালিকানা সত্ত্ব একটি সময় বছরের শুরুতে যা থাকে তার সাথে কিছু উপাদান যোগ বিয়োগ হয়ে বছর শেষে আরেকটি অ্যামাউন্ট এসে দাঁড়ায়, সেটা যে বিবরণীর মাধ্যমে উপস্থাপন করা হয় তাকেই মালিকানা সত্ত্ব বিবরণী বলা হয়। আমি আগেই বলেছি মালিকানা সত্ত্ব বিবরণীর কয়েকটি নাম আমরা দেখতে পাই: স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, অনার্স ইকুইটি স্টেটমেন্ট, স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট, রিটেইনড আর্নিং স্টেটমেন্ট। একটি হিসাবকাল শেষে ব্যবসায়ের নিকট মালিকের সত্ত্বের বা মালিকানা সত্ত্বের পরিবর্তন উপস্থাপন করে যে আর্থিক বিবরণী তৈরি করা হয় তাকে মালিকানা সত্ত্ব বিবরণী বা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি বা অনার্স ইকুইটি স্টেটমেন্ট বলে। অর্থাৎ একটি হিসাবকাল শেষে মালিকের সত্ত্বের পরিবর্তন উপস্থাপনকারী যে আর্থিক বিবরণী তাকেই আমরা মালিকানা সত্ত্ব বিবরণী বলবো। এ পর্যায়ে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর প্রকারভেদ শিখব। আমরা জানি ব্যবসায় প্রতিষ্ঠান তিন ধরনের হয়ে থাকে, যথা এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান, অর্থাৎ একজন মালিক দ্বারা পরিচালিত যে ব্যবসায় প্রতিষ্ঠান তাকে আমরা এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান বলে থাকি। এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের অনার্স ইকুইটি স্টেটমেন্ট এক ধরনের হয়ে থাকে। অন্যটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান, অর্থাৎ 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করা হয়, পরিচালনা করা হয়, নিয়ন্ত্রিত হয় তাকে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান বলে। এই ধরনের অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের অনার্স ইকুইটি একাধিক অংশীদারের জন্য একটি ছকে তৈরি করা হয়। আরেকটি প্রতিষ্ঠান জয়েন্ট স্টক লিমিটেড কোম্পানিজ বা যৌথ মূলধনী ব্যবসায়, অর্থাৎ 1994 সালের যৌথ মূলধনী কোম্পানি আইনের অধীনে গঠিত যৌথ মূলধনী যে কোম্পানি বা কারবার, এ সকল প্রতিষ্ঠানের জন্যে আমাদের আলাদা প্রকারের অনার্স ইকুইটি স্টেটমেন্ট বা স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে হয়। আমরা পরবর্তী স্লাইডগুলোতে তিনটি প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা অনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করা শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি এই স্লাইডটি এক মালিকানা কারবারের অনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরির নমুনা ছক। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি কোম্পানির নাম লিখেছি ABC ট্রেডার্স, অনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019, অর্থাৎ
2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ পুরো 1 বছরের, অর্থাৎ হিসাবকাল শেষে অনার্স ইকুইটি তৈরি করতে হয়। আমাদের মনে রাখতে হবে অনার্স ইকুইটি তৈরি করা সময় শুরুতেই বিগিনিং ক্যাপিটাল দ্বারা শুরু করতে হবে এবং বিগিনিং ক্যাপিটাল অর্থাৎ প্রারম্ভিক মূলধনের সাথে ব্যবসায়ের মালিক ব্যবসায় প্রতিষ্ঠানে যে অর্থ আনয়ন করবেন সেগুলো যোগ হবে এবং যে অর্থ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তিনি নিয়ে যাবেন সেগুলো বিয়োগ করতে হবে। এই যোগ বিয়োগের পর বছর শেষে যে অর্থ অবশিষ্ট থাকবে সেটিই হচ্ছে ব্যবসায়ের মালিকের স্বত্ব। আমরা এখানে একটু বিস্তারিত যদি দেখি তাহলে আমরা দেখতে পাই বিগিনিং ক্যাপিটালের সাথে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে অতিরিক্ত যে মূলধন সেটি ব্যবসার মালিক নিয়ে এসেছেন, যোগ হয়েছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল অর্থাৎ প্রারম্ভিক যে মূলধন ছিল এবং অতিরিক্ত যে মূলধন নিয়ে এসেছেন তার উপর যে সুদ, মূলধনের সুদ। এছাড়াও সারা বছর ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে মুনাফা হয়েছে সেটিও যোগ হবে এবং জেনারেল রিজার্ভ অর্থাৎ সাধারণ সঞ্চিত তহবিল, মুনাফার পূর্ববর্তী বছরগুলোর যে অংশ কেটে ব্যবসায় প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয়েছিল সেটি সাধারণ সঞ্চিতি, অর্থাৎ যেহেতু মুনাফার অংশ মালিকের অংশ এজন্য এটিও ক্যাপিটালের সাথে যোগ হবে। ড্রয়িং অর্থাৎ ব্যবসায়ের মালিক ক্যাশ, নগদ টাকা, গুডস বা পণ্য ব্যবসায় প্রতিষ্ঠান থেকে উত্তোলন করতে পারেন, সেটি বিয়োগ হবে। ইন্টারেস্ট অন ড্রয়িং অর্থাৎ যে নগদ টাকা উত্তোলন করবেন তার উপরে সুদ বিয়োগ করতে হবে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অর্থাৎ জীবন বিমার প্রিমিয়াম, মালিকের নিজের জীবন বিমার প্রিমিয়াম যেহেতু এটি ব্যক্তিগত খরচ এজন্যে ক্যাপিটাল থেকে মাইনাস হবে। ইনকাম ট্যাক্স আয়কর, এটি ব্যবসায়ের মালিকের ব্যক্তিগত খরচ, ব্যক্তির আয়ের উপর যে কর দিয়েছেন এজন্যে মূলধন থেকে বিয়োগ হবে। এই 4টি আইটেম যোগ করার পরে আরও 4টি আইটেম আমরা নিচে দেখলাম, এগুলো বিয়োগ করার পরে যা অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকের সমাপনী মূলধন বা এন্ডিং ক্যাপিটাল বা এন্ডিং অনার্স ইকুইটি। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি রাজু অ্যান্ড সাজু ট্রেডার্স অর্থাৎ 2 জন মালিককে দেখতে পাচ্ছি। আমরা অংশীদারি কারবারের সংজ্ঞায় শিখেছিলাম 2 বা ততোধিক মালিকের দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসায় প্রতিষ্ঠানকে অংশীদারি ব্যবসায় বলে। তাহলে 2 জন মালিকের নাম আমরা পাচ্ছি এবং 2 জন মালিকের জন্যে আমরা একই সাথে অনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করব। ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019 অর্থাৎ এটিও বছর শেষে। আমাদের মনে রাখতে হবে সকল অনার্স ইকুইটি স্টেটমেন্টই হিসাবকাল শেষে উপস্থাপন করতে হয়। এখানেও আমরা ঠিক এক মালিকানা কারবারের জন্য যেভাবে অনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করেছিলাম এখানে ঠিক একই পদ্ধতি আমরা অবলম্বন করব, কিন্তু আমাদের টাকার ঘর যতজন মালিক থাকবে ততটি টাকার ঘর রাখব। আমরা দেখতে পাচ্ছি রাজু এবং সাজু 2 জন মালিক এই প্রতিষ্ঠানের, 2 জনের জন্য আমরা 2টি টাকার ঘর রেখেছি। আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে বিগিনিং ক্যাপিটাল 2 জনেরই ছিল। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট সাজু করেছে কিন্তু রাজু করে নাই, যার কারণে সাজুর ঘরে টাকা গিয়েছে, রাজুর ঘরে যায়নি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যেহেতু বিগিনিং ক্যাপিটাল 2 জনেরই ছিল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2 জনই পাবে, মূলধনের সুদ 2 জনের টাকার ঘরেই যাবে। নিট প্রফিট, এই ক্ষেত্রে নিট প্রফিট 2 জনের ঘরেই গিয়েছে। জেনারেল রিজার্ভ এক্ষেত্রেও 2 জনের ঘরেই গিয়েছে। ক্যাশ, রাজু নগদ উত্তোলন করেছে জন্য রাজুর ঘরে ক্যাশ। গুডস অর্থাৎ সাজু পণ্য উত্তোলন করেছে যার কারণে সাজুর ঘরে টাকার অঙ্ক গিয়েছে। ইন্টারেস্ট অন ড্রয়িং, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজু যেহেতু নগদ উত্তোলন করেছিল নগদ অর্থের উপরে সুদ প্রদান করতে হয়েছে, রাজুর টাকা থেকে বাদ যাওয়ার জন্য রাজুর ঘরে টাকাটা গিয়েছে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমরা দেখতে পাচ্ছি যে সাজুর যেহেতু প্রিমিয়াম ছিল এজন্য সাজুর টাকার অঙ্ক থেকে বাদ গেছে। ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর, আমাদের 2 ধরনের, 2 অংশীদারের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সটি বাদ দেওয়া হয়েছে। এভাবে আমরা বিগিনিং ক্যাপিটালের সাথে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যোগ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল যোগ, নিট প্রফিট যোগ, জেনারেল রিজার্ভ যোগ, ক্যাশ অ্যান্ড গুডস এগুলো উত্তোলন যেহেতু বিয়োগ, ইন্টারেস্ট অন ড্রয়িং বিয়োগ, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিয়োগ, ইনকাম ট্যাক্স বিয়োগ করে আমরা এন্ডিং ক্যাপিটাল বা
সমাপনী মূলধন পেয়ে থাকি। আমরা ঠিক এইভাবে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা অনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে পারব। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো কোম্পানি লিমিটেডের একটি রিটেইন আর্নিং স্টেটমেন্ট। রিটেইন আর্নিং স্টেটমেন্ট এর অর্থ হল সংরক্ষিত আয় বিবরণী। এটি লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019, অর্থাৎ 2019 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। আমাদের রিটেইন আর্নিং স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের রিটেইন আর্নিংস প্রারম্ভিক যে সংরক্ষিত আয় বিগিনিং রিটেইন আর্নিংস দ্বারা শুরু করতে হবে। এই বিগিনিং রিটেইন আর্নিংসের সাথে কারেকশন অফ ইরোর, নিট অফ ট্যাক্স ইফ অ্যানি যদি থাকে, অর্থাৎ আয়কর কম বেশি যদি থেকে থাকে তাহলে সেটা সমন্বয় করতে হবে এবং অ্যাডজাস্টেড ব্যালেন্স অফ রিটেইন আর্নিংস বের করতে হবে। অর্থাৎ এই অ্যাডজাস্টেড রিটেইন আর্নিংসই হচ্ছে মূলত আমাদের বিগিনিং রিটেইন আর্নিংস। অ্যাড নিট ইনকাম, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের সারা বছরের যে মুনাফা, লেস ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড, অর্থাৎ ঘোষণাকৃত লভ্যাংশ, অর্থাৎ যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। প্রিফারেন্স স্টক, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের জন্যে যে লভ্যাংশ, অর্ডিনারি শেয়ারের জন্য যে লভ্যাংশ, আদার শেয়ারের জন্য যে লভ্যাংশ, সকল লভ্যাংশ আমাদের এখান থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে অংশ অবশিষ্ট থাকবে তাকেই আমরা এন্ডিং রিটেইন আর্নিংস বলতে পারবো। ঠিক এইভাবে তোমরা রিটেইন আর্নিং স্টেটমেন্ট তৈরি করতে পারবে এবং রিটেইন আর্নিং বের করতে পারবে। এবং রিটেইন আর্নিংস বের করতে পারলে তোমরা অবশ্যই স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে তোমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছ স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট, এটি বেক্সিমকো কোম্পানি লিমিটেডের জন্য আমরা একটি নমুনা ছক তৈরি করেছি। এটিও ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019। আমাদের এ পর্যায়ে মনে রাখতে হবে স্টক হোল্ডার্স ইকুইটির মধ্যে যে উপাদানগুলো যোগ করতে হয় সেগুলো আমরা একসাথে দেখিয়েছি। পেইড ইন ক্যাপিটাল। পেইড ইন ক্যাপিটালের মধ্যে 3 ধরনের উপাদান থাকতে পারে: কমন স্টক, প্রিফারেড স্টক, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস টু দ্য পার ভ্যালু। এছাড়াও আছে রিটেইন আর্নিংস, অর্থাৎ আমরা পূর্ববর্তী স্লাইডে যে রিটেইন আর্নিং স্টেটমেন্ট শিখে এসেছি সেখানে যে এন্ডিং রিটেইন আর্নিংস সেটি এখানে আসবে। শেয়ার প্রিমিয়াম, অর্থাৎ অতিরিক্ত হারে যে শেয়ার বিক্রয়ের অর্থ, শেয়ার প্রিমিয়াম। সিঙ্কিং ফান্ড, প্রতিপূরক তহবিল। জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি তহবিল। ডিভিডেন্ড ইকুইভ্যালেন্ট ফান্ড, অর্থাৎ লভ্যাংশ সমতাকরণ তহবিল। এই উপাদানগুলো সমষ্টিকে আমরা স্টক হোল্ডার্স ইকুইটি বলতে পারি এবং এই উপাদানগুলোকে এই বিবরণীর মাধ্যমে উপস্থাপন করা হলে তাকে আমরা স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট বা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ বেশ কয়েকটি স্লাইড খুব মনোযোগ সহকারে দেখেছো, এজন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট, অনার্স ইকুইটি স্টেটমেন্ট, রিটেইন আর্নিংস স্টেটমেন্ট তৈরি করার সময় যদি কোনো সমস্যা তৈরি হয়, বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা প্রশ্ন করতে পারো এবং এই ভিডিওর নিচে তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। পরবর্তী ভিডিওগুলোতে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।